প্রচারিত প্রতিটি ঘটনা শ্রোতাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ভূত নাইট টিম ঘটনাগুলোর সত্যতা যাচাই করে না, অতএব বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। শিশু ও দুর্বল চিত্তের ব্যক্তিরা এই অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকুন। ঘটনাগুলোতে বলা ধূমপান ও মদ্যপান ভূত নাইট টিম কোনোভাবেই সমর্থন বা উৎসাহিত করে না, কারণ ধূমপান ও মদ্যপান কর্কট রোগের কারণ। কে আপনি? এখানে একা একা কাঁদছেন কেন? শুক্রবার রাত 12টায় শুধুমাত্র 96.4 স্পাইস এফএমে। ভূত নাইট। বিশেষ সতর্কীকরণ বার্তা। ভূত নাইট অনুষ্ঠানটি শুধুমাত্র শ্রোতাদের বিনোদনের জন্য। এই অনুষ্ঠানে প্রচারিত প্রতিটি ঘটনা শ্রোতাদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ভূত নাইট টিম ঘটনাগুলোর সত্যতা যাচাই করে না, অতএব বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। শিশু ও দুর্বল চিত্তের ব্যক্তিরা এই অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকুন। ঘটনাগুলোতে বলা ধূমপান ও মদ্যপান ভূত নাইট টিম কোনোভাবেই সমর্থন বা উৎসাহিত করে না, কারণ ধূমপান ও মদ্যপান কর্কট রোগের কারণ। এক্স্যাক্টলি তাই। ঘড়ির কাটার সময় বলছে এখন ঠিক 12টা বেজে 1 মিনিট। আর সেই সাথে আপনাদের সবার প্রিয় শো ভূত নাইট শুরু হয়ে গেল। আর শুরুতেই জানিয়ে রাখতে চাই, আজ ভূত নাইট শোটি একেবারে ভিন্নভাবেই আপনাদেরকে ওয়েলকাম করতে হবে আমাকে। কারণ হচ্ছে আমরা 2024 সালকে পেরিয়ে 2025-এ পদার্পণ করেছি। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে নানা চড়াই উতরাই এবং পরিবর্তনের ভিড়ে 2024কে ফেলে এসে নতুন করে 25কে বরণ করে নেওয়ার যে একটা দারুণ বিষয়, সেই বিষয়টা কিন্তু আমরা সবাই যে যার জায়গা থেকে উপভোগ করেছি। ভূত নাইট টিম সেই নিজের জায়গা থেকে সেলিব্রেট করেছে। যাই হোক, আজকে নিউ ইয়ার স্পেশাল ভূত নাইট শোতে আমি আর যে অনেক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে এই নতুন বছরের যে রেজুলেশনসগুলো সেগুলো যেগুলো আপনারা নিয়ে ফেলেছেন বাস্তবায়ন করতে পারেন সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। জানিয়ে রাখতে চাই, ভূত নাইট শোতে আমি আর যে অনেক আপনাদের সাথে সবসময় যুক্ত হয়ে যাই এবং আমার তরফ থেকে ভূত নাইট টিমের তরফ থেকে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। একটু দেরিতে নিশ্চয়ই, তবু ভূত নাইট টিম নতুন বছরে ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। একেবারে শুরুতেই জানিয়ে রাখতে চাই, সবসময় যেটা জানাই যে ভূত নাইট শো যেটা এখন বর্তমানে আপনি শুনতে পাচ্ছেন সেটি মূলত আপনার পাঠানো অলৌকিক সব সত্য ঘটনা নিয়ে সাজানো হয়ে থাকে সারা সপ্তাহ জুড়ে। এবং লম্বা সময় ধরে যে সমস্ত ঘটনাগুলো আপনারা আমাদের কাছে পাঠাচ্ছেন সত্য ঘটনা, সেই সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের টিম বাছাই করে যে সমস্ত লোমহর্ষ ঘটনাগুলো আপনারা শুনতে চান কমেন্টের মধ্যে আমরা জানতে পারি, সেই সমস্ত ঘটনাগুলো নিয়ে আসি। আজকেও তার ব্যতিক্রম নেই, বলেছি আজকে নিউ ইয়ার স্পেশাল শো ভূত নাইট। আরও একটু জানিয়ে রাখতে চাই যে 2025 সালের এই সময়টাতে কারা আমাদেরকে নতুন শুনছেন তারাও জানাবেন দয়া করে, এবং যাদের সাথে অলৌকিক কোনো সত্য ঘটনা ঘটেছে কিংবা তেমন কোনো ঘটনা আছে তারা অবশ্যই আমাদেরকে ঘটনাগুলো লিখে পাঠাবেন। একটু শুরুতেই জানিয়ে রাখতে চাই কীভাবে আপনারা আমাদের কাছে ঘটনাটা লিখে পাঠাবেন। আমাদেরকে ঘটনা লিখে পাঠানোর জন্য আপনাদেরকে সিম্পলি ইমেল করতে হবে। ইমেল করার জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদেরকে লিখতে হবে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot964@gmail.com। আমি আবার বলছি bhoot964@gmail.com। এই ঠিকানায় আপনি চাইলে ইমেলে লিখে কিংবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। অবশ্যই ঘটনার তারিখ আপনি উল্লেখ না করলেও কোথায় ঘটনাটা ঘটেছে সেটা উল্লেখ করতে পারেন।
আর যদি সেটাও সঙ্গত কারণে গোপন করতে চান সেটাও লিখে দিতে পারেন। আমি আবার বলছি, bhoot964@gmail.com। ঠিক এই ঠিকানায় আপনি আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার শোনা কোনো অলৌকিক সত্য ঘটনা সেটা শেয়ার করতে পারেন। আর এছাড়াও আপনি RJ অনিকের যে ফেসবুক পেজটি রয়েছে, আমি আপনাদের সুবিধার জন্য ফেসবুক পেজটির নামটি উল্লেখ করছি। সিম্পলি আপনাকে ফেসবুকে চলে যেতে হবে, এরপরে সার্চ করতে হবে RJ স্পেস ANIK, আই এম সেইং টু ইউ অ্যাগেইন, RJ স্পেস ANIK, RJ অনিক। এই পেজটিতে আপনাকে চলে যেতে হবে এবং আপনি আনুমানিক 20,000-এর মতো একটা ফলোয়ার লিস্ট আপনি দেখতে পাবেন এবং সেইখানে আপনি চাইলে আপনার যে ঘটনা সে ঘটনা কিন্তু লিখে জানাতে পারেন। এবং সপ্তাহ জুড়ে আমাদের ইমেইলে যেমন ঘটনা চেক করা হয়, পাশাপাশি আমি ফেসবুক যেই আমার ফ্যান পেজের মেসেজ সেটাও কিন্তু আমি চেক করি। এবং আপনারা যারা আমাকে টেক্সট করেন তারা জানেন আমি আপনাদের সঙ্গে কথোপকথনও করি এবং বেশ কিছু বিস্তারিত বিষয় যেগুলো টিমের বাইরে আমি নিজেই আপনাদের থেকে জেনে নিই। স্টুডিওতে এসেও ঘটনা আপনারা চাইলে শেয়ার করতে পারবেন। সেজন্য আপনাদেরকে আমাদেরকে SMS করতে হবে, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SFM, স্পেসে লিখতে হবে আপনার নাম, তারপর লোকেশন, এরপরে আপনার যে মোবাইল নাম্বার যেটি আপনি ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটি পুরোটা লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। আমাদের ভূত নাইট টিম অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের সুবিধা মতো সময় আপনাদেরকে আমন্ত্রণ জানানো হবে। একেবারে শুরুতেই যেহেতু নিউ ইয়ার স্পেশাল অনেকগুলো কথা বলে নিলাম, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি এবং নতুন বছরের শুভকামনা জানিয়ে নিচ্ছি। এবং আজকের আমাদের যে প্রথম ঘটনা সেই ঘটনা তো চলে যাচ্ছে, একটু জানিয়ে রাখতে চাই প্রথম বছরের যেই ঘটনা 2025-এর যে প্রথম ঘটনা প্রচণ্ড অবাক এবং লোমহর্ষক করার মতো একটা ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে এবং কেমন লাগছে সেটা অবশ্যই ফেসবুকে আমাদেরকে লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর কথা বাড়াবো না, চলে যাব এই মুহূর্তে আমার কাছে থাকা আজকের 2025 সালের ভূত নাইটের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সুমাইয়া, আমি মিরপুর থেকে লিখছি। আশা করি আপনি ভালো আছেন। ভাইয়া, আমি ভূত নাইট খুব একটা নিয়মিত শুনি না। মূলত আমার একজন বড় ভাইয়ের থেকে ভূত নাইটের ব্যাপারে জানতে পারি এবং একটা ঘটনা আপনাদের কাছে প্রথম শুনি। এরপর থেকেই ভূত নাইট আমি নিয়মিত শোনার চেষ্টা করি। আজকে যে ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটা আশা করি সিলেক্ট হবে, কারণ ঘটনাটি আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি। সঙ্গত কারণে আমি সেই ফ্রেন্ডের নামটি এই জায়গায় উল্লেখ করতে চাচ্ছি না। জানিয়ে রাখতে চাচ্ছি আমি যেই ঘটনাটা বলছি সেই ঘটনাটা মিরপুর 14 বা তার আশেপাশে কোনো একটা জায়গা। আমার যে ফ্রেন্ডের কথা বলছিলাম ওর সঙ্গে আমি এবং আমার আরও একটা কাজিন বোন, আমরা 3 জনে একটা কোচিং সেন্টারে পড়তাম। আমার বোন এবং আমরা দুজনই মিরপুর 14-তে থাকতাম, কিন্তু ওরা থাকতো মিরপুর 1-এর দিকে। এবার কিছু অ্যাবনর্মাল ঘটনার কথা বলি। ওকে মাঝে মাঝেই আমরা ক্লাসে বসে থাকতে দেখতাম, খুব মন খারাপ করে বসে আছে। একদিন, দুদিন, 3 দিন আমি তেমন কিছু জিজ্ঞেস করি না, কিন্তু যেহেতু ও আমার খুব ভালো বন্ধু তাই আমরা একদিন দুজন মিলে তার কাছে জিজ্ঞেস করলাম তার কি হয়েছে। সে যেন এক নাছোড় বান্দা, সে কিছুই বলতে চায় না, কিন্তু আস্তে আস্তে সে কথা বলা শুরু করলো। মনে হলো আস্তে আস্তে সে আমাদেরকে কিছু একটা
জানাতে চায়। একটু জানিয়ে রাখতে চাই, ঠিক এর পরের যে ঘটনাটা আমি বলবো সেটা ঠিক ওর মুখ থেকে শুনলে যেমনটা লাগতো ঠিক তেমনই হবে। ভাই আমার বড় বোন, আমরা 2 বোন 1 ভাই। আমাদের বড় ভাই, সবার বড় ভাই, তিনি দেশের বাইরে থাকেন। আমার বড় বোন তিনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং আমি ক্লাস 10-এ পড়ি। একদিন সকালবেলা আমার বড় বোনকে তার ঘরে শাড়ির আঁচল পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বাড়িতে ছিলাম আমি, আমার বাবা মা এবং আমার বড় বোন। মূলত আমি এবং আমার বড় বোন একই ঘরেই ঘুমোতাম, কিন্তু ভাইয়া বাইরে চলে যাওয়ার পরে একটা রুম খালি হওয়ার কারণে আমি সেই রুমটা দখল করে নিই। প্রথম আমার বড় বোনকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করেন আমার মা। সকালবেলা ঘুম থেকে নামাজ পড়তে ডাক দেওয়ার জন্য ডাকতে গিয়ে দেখেন তার দরজা খোলা এবং ভেতরে আমার বড় বোন ঝুলছে। ততক্ষণে আমার বড় বোন মারা গেছেন। তারপরও তড়িঘড়ি করে আমার মা চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডেকে আনেন। আমার বাবা আমার বড় বোনকে নামান এবং যথারীতি আমরা হাসপাতালে নিয়ে যাই। অদ্ভুত বিষয় হচ্ছে, আমার বড় বোনের কোনো ধরনের হ্যান্ড নোট, কাগজপত্র কোনো কিছুই পাওয়া যায়নি। এমনকি আরও অবাক করার বিষয়, আমার বড় বোনের যেই মোবাইল ফোনটা সেটাও ছিল মিসিং। স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় যেসব তদন্ত সংস্থা তারা আমাদের দিকেই আঙুল তোলে। যেহেতু অপঘাতে মৃত্যু, তাই সেক্ষেত্রে মামলা রুজি না হওয়া পর্যন্ত তেমন কিছু হতো না। একটু অনেক ভাই জানিয়ে রাখতে চাই, সেই বিষয় সম্পর্কে আমার খুব একটা জ্ঞান নেই, তাই সেই বিষয়গুলোকে আমি এড়িয়ে যাচ্ছি। মূলত আমার বড় বোন মারা যাওয়ার পরে পারিবারিকভাবে আমরা বেশ হেয় প্রতিপন্ন হওয়া শুরু করি। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমরা খুব সুখী একটা পরিবার ছিলাম। আমার বড় বোনের যদি কারোর সঙ্গে সম্পর্ক থাকে বা না থাকে সে বিষয়ে আমরা অবগত ছিলাম না। কেন এমন ঘটনা তিনি ঘটালেন সেই বিষয়ের বা সেই কারণ অনুসন্ধান করা সম্ভব হয়নি। ঘটনা আসলে এখানে শেষ হতে পারত। পারিবারিকভাবে আমরা প্রচন্ড হেয় প্রতিপন্ন এবং প্রচন্ড বিতিকিচ্ছিরি পরিস্থিতির মধ্যে ছিলাম। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঠিক আমার বোন মারা যাওয়ার পরের দিন থেকে ঘটা শুরু করলো। আপনারা জানেন নিশ্চয়ই, আমার বড় বোন যেহেতু অপঘাতে মারা গেছেন, তাই তার জানাজার নামাজ আমরা পড়াতে পারিনি বা পড়াতে দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, তিনি প্রায় 1 দিন মতো আমাদের ঘরেই রাখা ছিল। পরবর্তীতে কোনো একভাবে আমার বাবা তার জানাজার নামাজের ব্যবস্থা করেন এবং তাকে দাফন কাফনের ব্যবস্থা করান। দাফন কাফন শেষ করে যখন আমার বাবা বাসায় আসেন, তখন তিনি প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করা শুরু করেন। ঘটনা শুরু আসলে তখন থেকেই। আমার কেন যেন ফিল হতে থাকে আমার চারপাশে আমার আব্বু আছে। অনেক ভাই আমি একটু বলতে চাই, হয় না যে আপনার প্রিয় মানুষ বা আপনার খুব চেনা মানুষ, যাদের সাথে আপনি খুব বেশি সময় কাটিয়েছেন, তাদের ভাইব আপনি বুঝতে পারবেন। আমি না আমার আপুর ভাইব পাচ্ছিলাম। প্রথম দিকে আমি ভাবছিলাম যে বোধহয় আমি এখনো মেনে নিতে পারছি না বা এখন আমি কোনো কিছুর সঙ্গে মেনে উঠতে পারছি না, সেই কারণেই বোধহয় এমন একটা অনুভূতি আমার হচ্ছে। আমি এইটা অনুভব করার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে উজু করে নিই, কারণ আমি জানতাম যে পাক পবিত্র থাকলে এই ধরনের চিন্তা ভাবনা আমার থেকে বা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সারা রাতের বেলা আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, সবাই মূলত একটা বিতিকিচ্ছির অবস্থার মধ্যেই ছিলাম। রাতের বেলা শেষ রাতের দিকে আমি একটু ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার মনে হলো আমার দরজায় কেউ একটা কড়া নাড়ছে। আগেই বলেছি আমি জিনিসটাকে মেনে নিতে পারছিলাম না, কিছুটা মনে মনে ভয়ও পাচ্ছিলাম। আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি চারপাশে তাকিয়ে দেখি কিছু নেই। তখন আনুমানিক ঘড়ির কাটার সময় 4:30 কি 5টা। আমি আবারও শুয়ে পড়ি, কিন্তু এবার আমি বাম কাত ফিরে শুই।
অনেক ভাই আমি যে দেখতে পাই তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই ঠিক আমার সামনে ফ্লোরের ওপরে হাঁটু গেড়ে আমার আপু বসা। এমন পরিস্থিতিতে আমি আসলে ওই মুহূর্তে চিৎকার দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার গলা থেকে কোনো ধরনের স্বর বের হচ্ছিল না। আমার কাছে মনে হচ্ছিল আমি বোধহয় স্বপ্নই দেখছি, আমি ঘুম থেকে উঠিনি। আমি স্পষ্টতই দেখতে পাচ্ছিলাম যে আমার বোন যে শাড়িটা পরে আত্মহত্যা করেছেন সেই শাড়িটাই জড়িয়ে আছে এবং সেই শাড়ির আঁচল তার গলার সঙ্গে পেঁচানো। আমার মনে হয় আমি শুয়ে থাকা অবস্থায় সেন্সলেস হয়ে যাই। আমার যখন সেন্স ফেরে তখন আমার মা, বাবা এবং আমার ছোট চাচা আমার পাশে। তারা নাকি সকালবেলা আমাকে খিঁচুনি অবস্থায় পেয়ে আমাকে ডাকতে এসে দেখে তখন আমার দাঁত মুখ সব লেগে আছে। তাদেরকে আমি পুরো ঘটনা বলি। তারাও মানসিকভাবে প্রচন্ড ভেঙেছিল এবং তারা ধরে নেয় যেহেতু আমি ছোট মানুষ তাই আমার মনে সেই ঘটনাটা অনেক বেশি দাগ কেটেছে। আমিও তাদের কথা মেনে নেই। আমার মা সাময়িক সময়ের জন্য আমাকে মামার বাড়ি পাঠিয়ে দেয়। আমি চলেও যাই এবং সেখানে আমি প্রায় 1 সপ্তাহ কাটাই। 1 সপ্তাহ পরে আমি আবারও আমার বাড়িতে ফিরে আসি, আমার ঘরে ফিরে আসি। ততদিনে আমার মা বাবা আগের থেকে কিছুটা স্বাভাবিক। সেই ঘরটা আমার মা লক করে রাখতেন। ঘটনার অনেক ভাই এখানে শেষ হলে পারত। আমি ঘরে ফিরে আসার পরে বিশ্বাস করবেন কিনা জানি না, ঢোকার সঙ্গে সঙ্গে আমি আবারও ঠিক একই রকমের ফিল করতে থাকি। আমি দৌড়ে আমার মায়ের কাছে যাই এবং মায়ের কাছে গিয়ে বলি, আম্মু আমি আপুর পারফিউমের গন্ধ পাচ্ছি। আগেরবার যেমন আম্মু আমাকে সান্ত্বনা দিয়েছিল যে তেমন কিছু না, আমার মনের ভুল, কিন্তু এইবার আমার মা আমাকে কিছু বললেন না। তিনি তার কাজেই ব্যস্ত রইলেন। আমি প্রায় 2 থেকে 3 বার তাকে বললাম, কিন্তু তিনি কোনো কথাই বললেন না। তিনি তার কাজ করতে ব্যস্ত। আমি দৌড়ে আমার ছোট চাচুর রুমে গেলাম। আমি ছোট চাচুর রুমে গিয়ে ছোট চাচুকে বললাম, আমার ছোট চাচু যেন মনে হলো কিছু একটা আমাকে এড়িয়ে যাচ্ছে। আমার বাবা তখন বাড়িতে ছিলেন না। আমি আবারও দৌড়ে অজু করতে গেলাম। আমি ওয়াশরুমের দরজা খুলে যখন ভেতরে ঢুকলাম, বিশ্বাস করুন অনেক ভাই, সে একই রকমের গায়ের ঘামের পারফিউমের গন্ধ আমার ওয়াশরুম থেকে আসছিল, আমার আপুর গায়ের গন্ধ। আমি শুধু ভয় পাইনি, আমি মারাত্মক ভয় পেয়েছি। আপুর সঙ্গে আমার সম্পর্ক ছিল বান্ধবীর মতো। আমরা খুবই ফ্রি ছিলাম, একসঙ্গে ঘুরতাম, খাওয়া দাওয়া করতাম, সবকিছু একসঙ্গে আমরা শেয়ারও করতাম। তাই আপুর এই গন্ধ আমার খুব চেনা। আমার মনে হলো যে আমি বোধহয় ভুল ভাবছি। আমি আর বেশি এই জিনিস নিয়ে ভাবলাম না। আমি সেদিন এসেই কোচিংয়ে চলে গেলাম। আমার সেদিনও খুব একটা ভালো দিন কাটেনি। বাড়িতে ফিরলাম তখন আনুমানিক সন্ধ্যে 7টা কি 7:30। ফিরে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসলাম। কোরআন শরীফ পড়ে আমি পড়তে বসলাম। আমি যখন খুব মন দিয়ে পড়ছি তখন আমার কাছে মনে হলো আমার আপু পেছন থেকে আমাকে ডাক দিল, কিরে পড়ছিস? প্রথম দিকে না আমি বুঝতে পারলাম না, আমি ভাবলাম আপুই ডাকছে। আমি হু বললাম, সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি স্পষ্ট শুনলাম পেছন থেকে খাটের ওপর থেকে কেউ একজন বলছে, কিরে শুনতে পাচ্ছিস? আমি এক চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। আমি আমার মায়ের কাছে গেলাম। আমার মা সবকিছু আমার থেকে মন দিয়ে শুনলেন। তারপর বললেন যে অপঘাতে মৃত্যু হলে কিছু ওসিলত থেকে যায়, এটার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে।
তিনি আরও বললেন যে কোরআনে খতম করা হয়েছে ঘরের মধ্যে, পুরো ঘর বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ছোটোখাটো বিষয়ে ভয় পেলে চলবে না। এগুলো সবই বদ জিন বা এই জাতীয় কোনো কিছু ভয় দেখানোর চেষ্টা করে। অনেক ভাই ঘটনাটা আসলে এখানে শেষ হতে পারতো। আমি পরবর্তীতে জানতে পারলাম আমার বাবার সঙ্গেও একই ঘটনা ঘটেছে, আমার চাচুর সঙ্গেও ঘটেছে, এমনকি আমার মাকে নাকি রাতের বেলা ডেকে তুলেছে। আমি একটু ঘটনাটি একটু খুলে করে বলি। আমার মা ঘুমিয়েছিলেন। এই ঘটনাটা আমার বোন মারা যাওয়ার 3 দিনের দিন বা 4 দিনের দিন ঘটনা। আমার মাকে রাতের বেলা আমার বোন ডাকছেন, মা, ও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার মা ঘুম থেকে উঠে দেখলেন গলার মধ্যে সেই শাড়ি জড়ানো, ফাঁস দেওয়া আমার বোন আমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমার মা না কান্না করে ফেললেন, কেঁদে ফেললেন। আমার বাবা পাশেই শুয়েছিলেন, তিনি দ্রুত উঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমার মা সবকিছু খুলে বললেন। একবার আমার বাবা আসরের নামাজ পড়তে বাসার মধ্যে দাঁড়িয়েছেন, জায়নামাজ বিছিয়ে তিনি মাত্র তখন নিয়ত পড়ছেন। তখনই মনে হলো তার পেছন থেকে কেউ বলছে, বাবা আমার জন্য দোয়া করো। এই ঘটনাটা আস্তে আস্তে শুরু করলো। আমি আমার বাবা মার থেকে জানলাম। এরপরের একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ছাদের মধ্যে হেঁটে বেড়াচ্ছি, আমাদের বাড়ির ঠিক ছাদের উপরে। আমাদের বাড়ি ছিল 5 তলা, বিল্ডিং ছিল 7 তলা। ছাদের উপর আমি হেঁটে বেড়াচ্ছি, হুট করে মনে হলো দূরে আমার আপু দাঁড়িয়ে। ঠিক স্বাভাবিকভাবেই কানে এয়ারবাড, মোবাইল হাতে, সে কিছু একটা টাইপ করছে, লিখছে। আমি প্রথমে ভাবলাম যে অন্য কেউ হবে হয়তো, কিন্তু একটু পরে আমি নিশ্চিত হলাম এটা আর কেউ না, আমার বোন। আমি সেদিনও ভয়ে বাড়ি থেকে নেমে যাই। অনেক ভাই 1 মাসের মাথায় আমরা বাড়ি ছেড়ে দিই, আমরা ঘর পাল্টাই, কিন্তু বিশ্বাস করুন সময় আমাদেরকে পাল্টায়নি। এখন যদিও আগে থেকে অনেক কম হয় ঘটনাটা, কিন্তু তারপরেও মাসে একবার, 2 মাসে 2 বার, কিংবা 3 মাসে একবার, তবুও আমাদের পরিবারের, মূলত আমাদের বাসায় যারা থাকেন, কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনোভাবেই আমার বোনকে দেখতে পান বা ফিল করতে পারেন তার উপস্থিতি। জানি না অনেক ভাই কেমন লেগেছে। আমার বান্ধবী থেকে আমি ঘটনাটা শুনেছিলাম, তিনি যেমনটা বলেছেন ঠিক তেমনটা বলেছি। আমি ঠিক ঘটনাটা লেখার পরে আমার বান্ধবীর থেকে পারমিশন নিয়েছি এবং তারকে আরও বেশ কিছু জিনিস আমি যোগ করতে বলেছি, কিন্তু তিনি আর কোনো কিছুই যোগ করতে আকৃষ্ট নয়। তাই আমি যতটুকু লিখলাম ততটুকু পাঠিয়ে দিলাম। অনেক ভাই ভূত নাইট দীর্ঘজীবী হোক। আর এই ঘটনার ব্যাখ্যা আমার জানা নেই। এই ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন সুমাইয়া, এবং তিনি তার বান্ধবীর একটা ঘটনা লিখেছেন। তিনি যথেষ্ট গুছিয়ে লেখার চেষ্টা করেছেন, তবুও কিছু জায়গায় হয়তো বা তার যে গুছিয়ে লেখে সে জায়গাগুলো বুঝতে কষ্ট হওয়ার কারণে আমি যথেষ্ট চেষ্টা করেছি সেটাকে আরও আপনাদের কাছে বোধগম্য করানোর জন্য। নিশ্চয়ই সুমাইয়া, যদি আপনি জেনে থাকেন আমাকে জানাবেন যে আপনার ঠিক যে বান্ধবীর সঙ্গে ঘটনাটা ঘটেছেন তিনি স্টুডিওতে এসে আসলে ঘটনাটা শেয়ার করতে চান কিনা। কারণ কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখন আমরা পাইনি, যেমন এই ঘটনাগুলোকে এখনও চলমান ঘটছে কিনা, কিংবা এগুলো প্রতিকারে তারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা। পাশাপাশি নিশ্চয়ই এটা একটা পরিবারের জন্য একটা খুব মর্মাহতকর সমস্যা বা একটা অনুভূতি, যে নিজের হারিয়ে ফেলা যে প্রিয়জন, সেই প্রিয়জনের অনুভূতিটাকে চারপাশে সবসময় ঘুরপাক খাচ্ছে, এটা বুঝতে পারা। তো সেক্ষেত্রে সেই অনুভূতির জায়গাটুকু আসলে কতটা ভয়ের কিন্তু কিংবা কতটা দুঃখের, এই বিষয়গুলো আসলে আরও বেশি আমরা জানতে পারবো যদি তিনি স্টুডিওতে এসে তার ঘটনাগুলো আমাদের কাছে সরাসরি বলেন। তো আমি অনুরোধ করব, আমি জানিয়ে রাখতে চাই যদি আপনারাও স্টুডিওতে এসে ঘটনাগুলো শেয়ার করতে চান, আপনাদের ঘটনা শেয়ার করতে চান, তাহলে মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে লিখুন SFM, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, তারপর আপনার লোকেশন, এরপরে আপনার যে নাম্বারটি আপনি ব্যবহার করছেন সেই নাম্বারটি লিখে পাঠাবেন 26969 এই নম্বরটিতে। আমি আর অনেক আছি আপনাদের সঙ্গে ভূত নাইট অনুষ্ঠানটিতে, এবং নতুন বছরের একেবারে শুরুতেই একটা
বলা যায় মন খারাপ, ভয়, অনুভূতি সবকিছু মিলিয়ে একটা অলৌকিক সত্য ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। একের পর এক চমক আজকে আছে, নিউ ইয়ার স্পেশাল যেহেতু আজকের এই ভূত নাইট। তো কথা না বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে আবারও আমাদের যে পরবর্তী ঘটনা সেই ঘটনাতে চলে যাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুক লাইভের মাধ্যমে আছেন তারা জানাতে পারেন ঠিক আপনাদের কাছে কতটা মনে হচ্ছে ঘটনাগুলো ভয়ের, এবং পাশাপাশি কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান সেগুলো জানাতে পারেন। দ্রুত কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের কাছে থাকা পরবর্তী অলৌকিক ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম আয়েশা, মিরপুর থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। লাইভ শুনতে পারি না, তবে সেভ করে রাখি পরবর্তীতে শোনার জন্য। যাই হোক, এই প্রথম আমি একটা ঘটনা লিখে পাঠাচ্ছি, আশা করি সিলেক্ট হবে। ঘটনাটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করা। সঙ্গত কারণে নামটা বলতে পারছি না, তবে জায়গাটি ভাসানটেকের এলাকায়। আমি আমার ফ্রেন্ডের হয়ে ঘটনাটি বলছি। আমার বোনকে অনেক আগেই ইব্রাহিমপুর গলিতে ঝিলপাড় নামক একটা জায়গা থেকে একটা বদ জিনের নজর লাগে। অ্যাবনর্মাল অনেক সমস্যা শুরু হয়, যেমন আমার বোনের ভেতরে ওই বদ জিন প্রবেশ করে, আমার বোনের হাত কেটে রক্ত চুষে খেত। এই রকম ঘটনা অনবরত করতে থাকে। পরে এক হুজুরকে দিয়ে আমার বোনের শরীর বন্ধ করা হয়। ভাই বিশ্বাস করুন, কিছুদিন পর হুজুরটা মারা যায়। এই ঘটনার কোনো সঙ্গত মিল কিন্তু আমরা পাই না। আমাদের সাথে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতে থাকে, বিশেষ করে 24 সেপ্টেম্বর 2024। একটু উল্লেখ করে রাখা প্রয়োজন, আমার বোন তখন প্রেগনেন্ট। রাত কত হবে, আনুমানিক 12টার পর হবে হয়তো। এমন সময় দরজায় মনে হলো কেউ একটা নক করল। থেমে থেমে 3 বার নক করার পর আমি যখন আমার বড় ভাইয়াকে ডাকতে যাই, তখন না থেমে অনবরত দরজায় নক পড়তে লাগলো। আমাদের দরজায় একটা ছিদ্র ছিল, যাতে কেউ আসলে আমরা দেখতে পারি। আমার ভাইয়া সেই ছিদ্র দিয়ে চোখ রাখলো, কিন্তু বাহিরে কাউকেও দেখতে পেল না। কিন্তু অবাক করার বিষয়, তখনও দরজায় নক হয়ে যাচ্ছিল। আমরা সবাই তখন দরজা জানলা বন্ধ করে রাখি, যেন ভেতরে কোনো বদ কিছু বা বদ জিন প্রবেশ করতে না পারে। অনেক ভাইয়া সেই জিনগুলো আমার বোনের বাচ্চা মেরে ফেলতে যাচ্ছিল। এরকম নাকি ঘটনা ঘটে যখন কেউ প্রেগনেন্ট হয়, তখন এমন বদ জিনের বেশ আসর পড়ে। আমরা আপুকে অজু করিয়ে নিয়ে আসি, পবিত্র করে রাখি, যাতে কোনো অপবিত্র জিনিস আমার বোনের ক্ষতি করতে না পারে। এরপর একা একাই হঠাৎ দরজায় নক করা বন্ধ হয়ে গেল। মনে হলো জানালায় হালকা হালকা নক পড়া শুরু হলো, এবং সাথে পাথর মারা শুরু হলো। আমরা সবাই বেশ ভয় পেয়ে গেছিলাম এবং সবাই একসঙ্গে জড়ো হয়েছিলাম, কেউ আলাদা হচ্ছিলাম না। পাথর মারা বন্ধ হওয়ার পর আমার ভাইয়ের রুমের ওয়াশরুমের কল একা একাই চলতে শুরু করে, পানি পড়তে শুরু করলো, এবং আমরা সেই রুমে দৌড়ে গিয়ে পানি বন্ধ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই নল বন্ধ করতে পারছিলাম না। এই সব কিছুই ছিল অস্বাভাবিক। একটার পর একটা যেন বার্তা দিচ্ছিল আমাদের সঙ্গে ভয়ঙ্কর কোনো কিছু একটা হতে যাচ্ছে। পরে আমার ভাই সাহস করে ছাদে গিয়ে
পানি আসার যে মেইন কল সেটি বন্ধ করতে বাধ্য হয়। অনেক ভাই, আমার ভাইয়া নিচে যখন নামছিলেন তখন বিল্ডিংয়ের সকল বাচ্চা মনে হচ্ছিল একসঙ্গে কান্না করছিল। আমার ভাই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন এবং তিনি আর বাসার দিকে এগোতে পারছিলেন না। কিন্তু যখন তিনি বাসার কাছে আসলেন তখন মনে হলো তিনি দরজা খুলতে পারছেন না। মনে হচ্ছে অনেক ধাক্কা দেওয়ার পরেও দরজাটা আটকে আছে। অনেক ভাই, পুরো বিষয়গুলো এতই অদ্ভুত যে কোনো কিছুর সঙ্গেই আমরা মিল খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর ভাইয়া প্রায় 3 থেকে 5 জনের মতো একসঙ্গে সালামের শব্দ শুনতে লাগলো এবং সালামটা একটার পর একবার চলছিল, কিছুতেই সালাম বন্ধ হচ্ছিল না। আমি আমার আপু তখন ভয় কান্না করছিলাম। এরপরে বাধ্য হয়ে এক এক করে আমরা সবাই সালামের জবাব দিলাম এবং অবাক করার বিষয়, সালামের জবাব দেওয়ার পরেই মনে হলো কান্নাটা থেমে গেল। রান্নাঘরের সব তরকারি, সব কিছু রান্না করা যেসব জিনিসপাতি, সবকিছু মনে হচ্ছিল পচে গেছে, গন্ধ বের হচ্ছে, প্রচন্ড বিদকুটে একটা গন্ধ। এমন সময় আমার খালাতো ভাই, যিনি আমার ঠিক পাশে দাঁড়িয়েছিলেন, তিনি কান চেপে ধরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করল। সে দাবি করে তার কানের পাশে নাকি এক মহিলা কণ্ঠে কেউ একজন সালাম দিয়েছে। এমন ঘটনা সারা রাত চলতে থাকে। ফজরের আজান দেওয়ার সাথে সাথে সবকিছুই ঠান্ডা হয়ে যায়। অনেক ভাই, এরপরে আমার ভাইয়া বাসায় ঢোকেন এবং পরবর্তীতে এই ঘটনার একটা ব্যাখ্যা আমরা দাঁড় করাই। এই ছিল ঘটনা ভাইয়া। ঘটনাটি সামান্য হতে পারে, কিন্তু আমার সাথে ঘটে গিয়েছে, তাই এটা আমার কাছে খুব ভয়ঙ্কর। এরপরে কি ঘটেছে সেই বিষয়গুলো আমি জানাবো। নিশ্চয়ই দোয়া করবেন ভাইয়া, যাতে আমার ফ্রেন্ডের বোনকে এমন আর কোনো ঘটনার সম্মুখীন না হতে হয়। প্রথমবার ঘটনা লেখার কারণে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি সিলেক্ট হবে। ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আয়েশা আমাদের কাছে ঘটনাটা লিখে পাঠানোর জন্য। আমি জানিয়ে রাখতে চাই যে আয়েশা এই ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন ফেসবুকের মাধ্যমে এবং তিনি আমার ফ্যান পেজে ঘটনাটি লিখেছেন। পাশাপাশি এতটুকু জানিয়ে রাখতে চাই যে আপনারা যখন ঘটনাগুলো লেখেন তখন চেষ্টা করবেন যাতে ঘটনাগুলো পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে লেখা যায়, তা না হলে কিছু সংযুক্তি আমাদেরকে করতে হয়। আর একটু সঙ্গত কারণে জানাচ্ছি যে আমরা আসলে কোনো ধরনের আপনাদের যেসব পাঠানো ঘটনা সেগুলোকে এডিট বা কোনোভাবে আমরা সেটা পরিবর্তন করতে পারি না। আপনারা যেভাবে ঘটনা লিখে পাঠান ঠিক সেভাবে পড়ে শোনাতে হয়। অনেক সময় অনেক ভালো ভালো ঘটনা শুধুমাত্র সংযুক্ত করে লেখা না থাকার কারণে পড়তে সমস্যা হওয়ার কারণেই আমাদের সিলেক্ট হয় না। ধন্যবাদ আয়েশা আমাকে আপনার ঘটনাটা লিখে পাঠার জন্য। আপনারাও যারা আয়েশার মতো ঘটনা লিখে পাঠাতে চান তারা সিম্পলি আমাদের কাছে একটা ইমেল করে দিতে পারেন, booth964@gmail.com। আমি আবারও বলছি, BHOOT964@gmail.com। এই ঠিকানায় আপনি চাইলে কিন্তু আপনার ঘটনাটা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারছেন। এর পাশাপাশি আপনারা চাইলে আমাকে ফেসবুকের মাধ্যমে RJ অনিকের যে ফেসবুক পেজ RJ ANIK RJ অনিক, অ্যারাউন্ড 20,000 ফলোয়ার্স কিন্তু এইখানে এই পেজে আছে। সো আপনারা সেখানে খুব ইজিলি খুঁজে পাবেন এবং সেখানে কিন্তু আপনারা চাইলে আপনার ঘটনাগুলো পাঠাতে পারছেন। এবং পাশাপাশি এতটুকু জানিয়ে রাখতেছি, যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে শুনতে পাচ্ছেন ঠিক 96.4 স্পাইস FM এর ফেসবুক ভেরিফাইড পেজে দ্রুত শেয়ার করে দেবেন, যাতে করে আপনাদের সাথে আপনাদের যেসব বন্ধুরা এই সমস্ত ভয়ের অনুভূতি শুনতে পছন্দ করে তারাও যাতে ঘটনা শুনতে পারে। 2024 থেকে 2025 আমরা পরিবর্তন হয়ে এসেছি এবং ঠিক 5 বছর আমরা একসঙ্গে কাটাচ্ছি। এটাও একটা চমৎকার বিষয়।
নতুন বছরের শুভেচ্ছা জানার জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন পড়ে না, তাই আপনাদেরকে জানিয়ে রাখছি হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন করে এই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর জনিকের তরফ থেকে 96.4 স্পাইস FM এর তরফ থেকে এবং পাশাপাশি ভূত নাইটের তরফ থেকে। কথা বাড়াবো না, আজকে ভূত নাইট নিউ ইয়ার স্পেশাল। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের কাছে থাকা পরবর্তী যে অলৌকিক সত্য ঘটনা, সে ঘটনাতে। লিখে জানাতে থাকুন আপনাদের অনুভূতিগুলো। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম আরমান আলিফ, আমি থাকি চট্টগ্রাম এবং যে ঘটনাটি আপনাদের কাছে লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটি ঠিক আমার সঙ্গে ঘটা 2023 সালের শেষের দিকে ঘটা ঘটনা। ঠিক এই মুহূর্তে যেমন শীত আসছে করছে, সেই সময়টাতেই ঘটা। নির্দিষ্ট তারিখ আমার কাছে মনে নেই, তাই উল্লেখ করতে পারছি না। আমি সরাসরি ঘটনায় চলে যাই। অনেক ভাই, আমি চৌদ্দগ্রাম হাই স্কুলে পড়াশোনা করি এবং এইখানেই আমি ছোট থেকে পড়াশোনা করেছি। আমার ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে আমি টেস্ট পরীক্ষাতে অংশগ্রহণ করছিলাম এবং পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য আমি বেশ পড়াশোনায় ব্যস্ত ছিলাম। তো জানিয়ে রাখতে চাই, আমাদের স্কুলে এক ধরনের কোচিং সেন্টার চালু ছিল। স্কুলের মধ্যেই যারা শিক্ষকরা ছিলেন পরীক্ষার আগে ভালো রেজাল্ট করানোর জন্য তারা তখন কোচিং করাতেন এবং সেই কোচিংয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে ভর্তি হতে হতো। ঘটনার সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি আপনাকে বর্ণনা করছি ঠিক এভাবে। আমাদেরকে খুব সকালবেলায় স্কুলে যেতে হতো এবং ঠিক পিটির পর থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের ক্লাস চলতো এবং 4টার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাম। বাসায় খাওয়া দাওয়া করে আমাদের যেই ব্যক্তিগত কাজ, সেই কাজগুলোকেও সম্পূর্ণ করতে হতো। অনেক ভাই, এরকমই একদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি এবং আমি রেডি হয়ে বের হয়েছি। বের হয়ে যাওয়ার পরে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল কেউ একজন আমাকে ফলো করছে। ওই মুহূর্তে ঘড়ির কাটার সময় 6:30 থেকে 7টা হবে হয়তো। অত সকালবেলা আপনাকে যদি কেউ ফলো করে শীতের রাতে, আপনি সেটা বুঝতে পারবেন না। তার একটা বড় কারণ হচ্ছে কুয়াশা। আমরা যারা মফস্বলে থাকি তারা নিশ্চয়ই অনেক বেশি শহরাঞ্চল থেকে কুয়াশা তাড়াতাড়ি পেয়ে যাই। আমি ভাবছিলাম নিশ্চয়ই হয়তোবা আমার সাথে অন্য কেউ স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে কিংবা কেউ হয়তোবা হেঁটে যাচ্ছে, আমার কুয়াশার কারণে দেখতে পাচ্ছি না। আমি দ্রুত আমার স্কুলে পৌঁছে যাই। ঘটনাটা এখানেই শেষ হলে পারত। এরপরে আমি যখন ক্লাস শুরু করি তখনও আমার কাছে মনে হচ্ছিল বোধহয় কেউ একজন দূর থেকে আমাকে দেখছে, কেউ একজন দূর থেকে আমাকে খুব ভালো করে অবজার্ভ করছে। এটাকে আমি পুরোটা মনের ভুল হিসেবে মনে করি নিই। হয়তোবা সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাস করতে যাওয়ার কারণেই এই ধরনের ফিলিংস আমার মধ্যে হচ্ছিল বলে আমার মনে হচ্ছিল। লেজার পিরিয়ডে যখন আমাদের হালকা সময়ের জন্য ছুটি হয়, ওই মুহূর্তে আমি আমাদের পাশের দোকানে একটা জায়গায় সিঙ্গারা পুরি খেতে যাই। ওই সময়েও আমার কাছে মনে হচ্ছিল আমাকে কেউ একটা দেখছে। আমি ভেতরে প্রচণ্ড ভয় পেলেও মনে মনে আমি প্রচণ্ড ভয় পেলেও আমি ওপরে প্রচণ্ড সাহস নিয়েই চলাফেরা করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যদিও কেউ আমাকে ফলো করে আমার ভয় পেলে চলবে না। ছোটবেলা থেকে আমি প্রচণ্ড ডান পিটে স্বভাবের ছিলাম। অনেকভাবে ঘটনা এখানে শেষ হলে পারত। বিকেল 4টা বাজে যেই ক্লাস শেষ হওয়ার কথা সেটা শেষ হলো সন্ধে 7টায়। সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার দুই বন্ধু ঠিক আমার বাড়ির থেকে 1 থেকে 2 কিলোমিটার আগে
তারা তাদের বাড়িতে চলে আসতো এবং বাকিটুকু মাটির রাস্তা ধরে আমাকে বাড়িতে যেতে হতো। আমি সেই রাস্তা ধরে যখন আগানো শুরু করলাম আমাদের বন্ধুদেরকে বিদায় দিয়ে, তখন ঠিক আবারও সকালবেলার মতো আমার ফিলিংস হতে শুরু করলো, যে মনে হচ্ছিল কেউ একজন আমাকে দেখছে। এবার আমি দাঁড়ালাম এবং দাঁড়িয়ে চারপাশটা বোঝার চেষ্টা করলাম। আমি ভালো করে অনুভব করলাম, মনে হলো ঠিক তার পাশে, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে খড়কুটোর আড়ালে কেউ একটা দাঁড়িয়ে। আমি আবছা আবছা দেখতে পাচ্ছিলাম কেউ একটা দাঁড়িয়ে, লম্বায় আনুমানিক 7 ফিটের মতো হবে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তখন অন্ধকার, এবং আপনি জানেন নিশ্চয়ই মফস্বলের মধ্যে শীতের এই সন্ধ্যের পরের যে সময়টা, সেই সময়টাতে খুব একটা বেশি মানুষ বাইরে থাকে না। আর আমি যদি ভুল না করি সেই সময়টাতে সবাই বাড়িতে ফিরছে। ওদিকে আশেপাশে কোনো বাজার বা কোনো কিছু না থাকার কারণে খুব একটা নিজের বাড়ি বা প্রয়োজন না হলে সেখানে কেউ যায় না। যে বাড়ির ঠিক পাশেই খড়ের গাদা ছিল সেটার নাম ছিল নন্দীবাড়ি। নন্দীবাড়িতে আমার একটা বন্ধু থাকতো। আমি সরাসরি তার বাড়ির মধ্যে ঢুকে গেলাম। আমার পক্ষে আর সামনে আগানো সম্ভব ছিল না। আমি ঢুকেই আমার বন্ধুকে সবকিছু খুলে বললাম। আমার বন্ধু শুনে আমার সাথে হাসাহাসি শুরু করলো। আমি ওকে কোনোভাবে বোঝাতে পারলাম না যে আমি আসলে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমার বন্ধু আমার সঙ্গে যেতে রাজি হলো এবং ওই জায়গায় আমি গেলাম। আমি গিয়ে কাউকেই পেলাম না। আমার বন্ধু আবারও হাসাহাসি শুরু করলো এবং আমি রাগ হয়ে এক পর্যায়ে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিলাম। নিজের প্রতিও কিছুটা রাগ হচ্ছিল, মনে হচ্ছিল শুধু শুধু ভয় পাচ্ছি। আমি তো আর বাচ্চা কাচ্চা নই। নন্দীবাড়ির পাশ পেরিয়ে যখন আমি কবরস্থানের মোড়ে, ঠিক সেই মুহূর্তে আমার কাছে মনে হলো আমি কড়া আতরের গন্ধ পাচ্ছি। না, আতরের গন্ধ না, মনে হচ্ছে লাশের ওপর দিয়ে ছিটিয়ে দেওয়া এক ধরনের গন্ধ, লাশের খাটিয়ায় ছেড়ানো এক ধরনের গন্ধ, তেমন কোনো গন্ধ। আমি ভয়ে তখন আমার হাত পা কামড়ে ধরছে। আমি এক পাও সামনে এগোতে পারছিলাম না। আমার বাসা তখনও প্রায় 1 কিলোমিটার দূরে। আশেপাশে কোনো ভ্যান, রিক্সা, মোটরসাইকেল কিছুই দেখতে পাচ্ছি না। সাডেনলি আমার কাছে মনে হলো আমার পেছনে কেউ একজন, ঠিক আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে। আমি ভয়ে পেছনে ঘুরে তাকাতে পারছিলাম না। আমি জানতাম যে এমন ধরনের কোনো ঘটনায় পেছনে ঘুরে তাকাতে হয় না, সোজা হাঁটতে হয়। আমি সেটা ভেবেই পেছনে ঘুরে তাকালাম না, আমি সোজা হাঁটতে লাগলাম। অনেকক্ষণ আমি স্পষ্টত শুনলাম মনে হচ্ছে খরম পায়ে কেউ একজন ঠিক আমার পেছনে পেছনে হাঁটছে। আমি যত দ্রুত হাঁটছি শব্দটাও দ্রুত হাঁটছে। আমি যখন ধীরে হাঁটছি শব্দটাও ধীরে হাঁটছে। আমি আর নিতে পারলাম না। আমি একটা চিৎকার করলাম এবং সাথে সাথে পেছনে করে তাকালাম। আমি কাউকেই দেখতে পেলাম না। অনেক ভাই, আমি তখন ফুফিয়ে ফুফিয়ে কান্না করছিলাম, কারণ আমার সাহায্য চাওয়ার মতো কেউ ছিল না। কবরস্থান পার হওয়ার পরে আমার বাড়ির আগ পর্যন্ত একটাই শুধু বাড়ি, মোল্লা বাড়ি, কিন্তু সেই বাড়িতে যেতেও অন্তত হাফ ক্রোর এখনো হাঁটতে হতো। আমি ভেউ ভেউ করে কান্না করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম একজন মহিলা, বোরকা পরা একজন মহিলা, তার সাথে 2 বাচ্চা নিয়ে তারা হন হন করে হেঁটে আসছে ঠিক আমার দিকে। আমি এত ভয় পেয়েছি অনেক ভাই, বলে বোঝাতে পারবো না। আমি নিশ্চিত ছিলাম এরা মানুষ না, অন্য কিছু। কিন্তু যখন তার কাছে আসলো আমি খুব স্বাভাবিকভাবে দেখলাম তাদেরকে স্বাভাবিক মানুষের মতোই লাগছিল। আমি কিছুটা মনে জোর পেয়ে তাদেরকে সালাম দিলাম। তারা বোধহয় আমার সালামেরই উত্তর নিতে চাচ্ছিল। আমার সালামের উত্তর মহিলাটা না দিয়ে সে 2 বাচ্চা একসঙ্গে দিল। আমার কাছে কেন যেন তাদেরকে চেনা চেনা লাগছিল। আমি বললাম যে, আপনারা কি মোল্লাবাড়ির দিকে যাচ্ছেন? তারা হ্যাঁ বলল এবং আমাকে আমার নাম জিজ্ঞেস করলো, কোন বাড়ির জিজ্ঞেস করলো। আমি বললাম। তারা বললেন যে, তুমি আমার সাথে চলো।
আমি তাদের সঙ্গে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে তাদের সঙ্গে কি 2-4টা কথা বলা আমার ঠিক হবে কিনা, ভদ্রতার স্বার্থে তাদেরকে ধন্যবাদ জানানো ঠিক হবে কিনা, নাকি আমি তাদেরকে যদি বলি যে আমি ভয় পেয়েছি তাহলে তারাও ভয় পেয়ে যাবে। আমি তাদেরকে আর কিছু বলছিলাম না। মোল্লাবাড়ির আর মাত্র 1 মিনিট কি 3 মিনিট হাঁটা লাগবে, আমি দেখতে পাচ্ছি বাড়ি। ওই মুহূর্তে তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, যাও। আমার তখন ভয়ে আত্মা কেঁপে উঠেছে। আমি চলে যাব সেই মুহূর্তে সে বাচ্চাগুলো একে একে সালাম দেওয়া শুরু করলো, পরপর 3টা সালাম। অনেক ভাই এরপর আমার কিছু মনে নেই, আমি একটা ভো দৌড় দিয়েছিলাম। আমি গিয়ে মোল্লাবাড়ির রান্নাঘরে গিয়ে উপর হয়ে পড়ে যাই। আমি তখনও ভেউ ভেউ করে কান্না করছিলাম। আমার গা থেকে এক ধরনের পচা গন্ধ বেরোচ্ছিল। তাড়াতাড়ি বাড়ি থেকে আমাদের বাড়িতে খবর দেয়, আমার মা দৌড়ে আসে, আমার বাবা আসেন, সাথে আমার বড় ভাই। আমাকে ধরে প্রথমে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর সেখানে লোহা গরম করা পানি আমাকে খেতে দেন। আমি সেই পানি খাই, এরপরে কিছুটা ঠান্ডা হয়। এরপরে সোনার উপর পানি ভিজিয়ে আমার গায়ে ছিটিয়ে দেওয়া হয়। এবং সকাল থেকে ঘটে যাওয়া আমার সাথে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমি শেয়ার করতে থাকি। তখন হুজুর আমাকে বলেন, ফজরের ওয়াক্তের পর আমি যখন ঠিক আমার স্কুলের দিকে যাচ্ছিলাম, তখন আমি ভুল রাস্তায় হেঁটে চলেছিলাম এবং ওই রাস্তাতে 3-4 জন বসে জিকির করছিল। আমি তাদের জিকিরে বাগরা দিয়েছিলাম এবং তাতে করে তারা ক্ষিপ্ত হয়েছিল। তারা আমার কোনো ক্ষতি করতে চেয়েছিল কিনা সেই ব্যাপারে তিনি নিশ্চিত নন, কিন্তু শেষমেশ যারা আমাকে এগিয়ে দিয়েছেন তারা অত্যন্ত ভালো এবং দরদি ধরনের জিন। তারা চায়নি যাতে অন্যান্য জিন যারা আমার কারণে বিরক্ত হয়েছে তারা আমার কোনো ক্ষতি করতে পারুক। মূলত তার একটা পরিবার। অনেক এরপর আমাকে তাবিজ দেওয়া হয় এবং সেই তাবিজ নিয়ে আমি চলাফেরা করি এবং এরপর থেকে যত যাই হোক না কেন, কোচিং যতই পেছাক না কেন, আমি 4টার পরে আর কোচিংয়ে থাকতাম না। এখন 2024 সাল শেষের পথে। এখন এই ঘটনা মনে পড়লে আমার প্রচণ্ড হাসি পায়, আবার পাশাপাশি প্রচণ্ড ভয় পায়। হাসি পায় এই কারণে, আমার কাছে মনে হয় যে ব্যাপারটা তো স্বাভাবিকও হতে পারে। আর ভয় লাগে এই কারণে, যদি সত্যিই তারা কেউ অলৌকিক হয়ে থাকে তখন। অনেক ভাই এই লেখাটা লিখতে গিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম, ভাবছিলাম কিভাবে লিখব। শেষমেশ লিখে ফেললাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। এই মুহূর্তে যখন আমি ঘটনাটা লিখছি তখন ফজরের আজান দিচ্ছে, বেশ ঠান্ডা। দরজা খুলে দিলেই মনে হয় কুয়াশা ঢুকবে। ঠিক এমন একটা সময়ই আমার সঙ্গে এই ঘটনার শুরু হয়েছিল, তাবিজের পরে শেষও হয়ে যায়। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। যারা আরমানের মতো আপনারাও ঘটনা পাঠাতে চান তারা দ্রুত আমাদের কাছে আপনাদের যে আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি লিখে ফেলবেন এবং সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের যে ঘটনা, সেই ঘটনাগুলো নিশ্চয়ই আমাদের কাছে পাঠাবেন। জানিয়ে রাখতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটি bhoot964@gmail.com। আমি আবারও বলছি BHOOT964@gmail.com। ঠিক এই ঠিকানায় আপনি চাইলে আপনার ঘটনা রেকর্ড করে পাঠাতে পারেন, আর চাইলে আপনি সেখানে লিখে আপনার যে ঘটনা, সেই ঘটনাটা কিন্তু পাঠাতে পারছেন। এর পাশাপাশি আপনাকে আমাদের যেই স্টুডিও, সেই স্টুডিওতে যদি আপনি এসে ঘটনা শেয়ার করতে চান, সেই সুযোগও কিন্তু আপনার জন্য আছে। আপনাকে সিম্পলি
আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা লিখে আমাদের কাছে পাঠাতে হবে। আমাদের কাছে মোবাইল নাম্বারটি লিখে পাঠানোর জন্য আপনাকে মোবাইলের রাইট মেসেজ অপশনে যেতে হবে। ঠিক যেখানে আপনি SMS-টা লিখছেন সেখানে গিয়ে আপনাকে লিখতে হবে SFM, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, এরপরেই লিখতে হবে আপনার নাম্বার, মোবাইল ফোন নাম্বার যেটা আপনি ব্যবহার করছেন, যেটিতে আপনাকে ফোন করলে পাওয়া যাবে, এবং সাথে পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। আমি আবার বলছি 26969 এই নাম্বারটিতে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আর এছাড়াও আপনি RJ অনিকের যে ফেসবুক পেজ RJ স্পেস ANIK RJ অনিক, সেই ফেসবুক পেজেও কিন্তু চাইলে আপনার যেই ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু পাঠাতে পারছেন। প্রায় আনুমানিক 20,000 ফলোয়ার কিন্তু এই পেজটাতে আছে। সো আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন হোয়াট ইজ দ্য রিয়েল পেজ অফ RJ অনিক। সো এই মুহূর্তে আমি আর আপনাদের সাথে কথা বাড়াবো না, যেটা করবো সেটা হচ্ছে আবারও ঘটনায় চলে যাব। বলছিলাম নিউ ইয়ার স্পেশাল চলছে ভূত নাইট, তাই কমেন্ট কিংবা অন্যান্য সব কিছুর বাইরে গিয়ে আমরা ঘটনাগুলো শেয়ার করছি বেশি বেশি করে। সো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনায়। ভূত নাইট। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম রাহুল, আমি শান্তিনগর থাকি। আমি যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেই ঘটনাটি আমার সঙ্গে ঘটা নয়, এটা আমার দাদার সঙ্গে ঘটা। ঠিক অনেকগুলো বছর আগে এই ঘটনাটা ঘটেছে। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার মনে হয় যে এমন ঘটনা আসলে অনেকের সঙ্গেই ঘটেছে, বা এমন ঘটনা নিশ্চয়ই আপনারা খুঁজলে পাবেন। সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগে, অর্থাৎ 80-র দশকের ঠিক শেষের দিকে ঘটনাটা ঘটে। তখন আমাদের গ্রামের বাড়ি আমরা থাকতাম, এবং সেখানেই আমাদের দাদা এবং আমাদের বাবা মারা থাকতেন। ঘটনার শুরু হয় আমার দাদার মাছ কেনার পর থেকে। আমি কোনো ভনিতা না করে সরাসরি ঘটনায় যাচ্ছি। আমাদের গ্রামের বাড়িটা ছিল হচ্ছে একটা নদীর পাড়ে, এবং নদী ভাঙনের কারণে আমাদের বাড়িটা অনেক দূরে থাকলেও আস্তে আস্তে নদীর খুব কিনারে চলে আসে। তো রাতের বেলায় আমার দাদারা তখন নদীতে মাছ ধরতে যেতেন। মূলত কোনো অর্থ ইনকাম করার কোনো ইচ্ছে তাদের ছিল না, মূলত ভালো লাগার থেকেই তারা রাত বিরাতে মাছ ধরে বেড়াতেন। এ নিয়ে আমাদের দাদু দিদাদের অনেক বড় অবজেকশন থাকলেও তাদের বন্ধুবান্ধবের সেই গ্যাং একসঙ্গে ঘুরে বেড়াতে পছন্দ করতেন। তাদের 2 বা 3টে ডিঙি নৌকা ছিল, এবং ডিঙি নৌকা করে তারা পুরো নদী ঘুরে বেড়াতো। নদীর একটু বর্ণনা দিতে চাই। নদীটা খুব একটা বড় নয় বলতে এরকম যে ওই নদী দিয়ে লঞ্চ বা এই জাতীয় স্টিমার চলাচল করতে পারবে না। নদীটা একসময় অনেক বড় ছিল, কিন্তু নদী ভাঙন হওয়ার কারণে একদিকটা যেমন অনেক বড় হয়ে গেছে, অপর পাশটা চর পড়ে ছোট হয়ে গেছে। আমাদের বাড়িটা ঠিক এক পাশে ভেঙে গেলেও আরেক পাশটা চর থাকার কারণে ওই চরেই মাছ ধরার জন্য আমার দাদারা যেতেন। ঠিক বাড়ির উঠোনের বাইরেই একটা নৌকা বাঁধা থাকতো, এবং সেই নৌকাতে করেই তারা যেতেন, এবং বাকি বন্ধুরাও তাদের নিজ নিজ নৌকা করে সেখানে আসতেন। মূলত রাতের বেলাতেই আমার দাদারা মাছ ধরতে যেতেন। অনেক ভাই যেদিনকার ঘটনা বলছি ওদিন কি বার হবে আমি ঠিক জানি না, তবে ধারণা করছি শুক্রবার, কারণ আমার দাদা নামাজ পড়ে এসে হাটবারে তিনি তাদের যেই পৈতৃক সম্পত্তিতে তৈরি হওয়া যেসব ফসল সেগুলো বিক্রি করে তিনি বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যার পরে, এরপরে তিনি তাদের যেই বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে একসঙ্গে বেরোবেন বলে সবাই বাড়ি চলে যান। রাতের বেলা খাওয়া দাওয়া করে 8টার দিকে তারা ঘুমিয়ে পড়েন, এবং ঠিক 10টা-11টার দিকে তারা ঘুম থেকে ওঠেন মাছ মারতে যাবেন বলে। রাতের বেলা আমার দাদা ভাই বলে রেখেছিলেন তার এক বন্ধুকে যাতে তাকে রাতের বেলা ডাকতে আসে। তার বন্ধু এসে তাকে বাইরে থেকে ডাকা শুরু করেন। একটু বলে রাখা ভালো, গ্রাম অঞ্চলে সে সময় নিশির ডাক
প্রচলন ছিল। তাই আমার দাদা ওয়েট করছিলেন যে 3 বার না 4 বার যখন ডাকবে তখন তিনি ডাকে সাড়া দিবেন। কিন্তু 2 বার ডাক দেওয়ার পরে সেই ডাকটা থেমে যায়। আমার দাদা কিছুটা আন্দাজ করতে পারেন যে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু এরপরে আবারও যখন সেই ডাকটা 2 বার দেওয়া হয় তখন আমার দাদা নিশ্চিত হন এবং তিনি ঘর থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে থাকেন এবং তিনি বলেন যে তিনি আসছেন। যখন আমার দাদা ঘর থেকে বের হন তখন তিনি বের হয়ে অবাক হয়ে যান, কারণ বাহিরে তখন কেউই ছিল না। অর্থাৎ হয় না যে বাড়িতে ডাকতে আসলে যেমনটা হয় যে খুব কাছে এসে তারপরে হয়তো বা ডাকে, কিংবা দরজার ঠিক পাশে এসে তারপরে সে থাকে, কিন্তু আমার সে দাদার বন্ধু দরজার পাশে ছিল না। একটু ভালো করে লক্ষ্য করার পরে দাদা দেখতে পান যে দূরে একটা বড়ই গাছের নিচে আমার দাদার বন্ধু দাঁড়িয়ে। আমার দাদা একটু ঘাবড়ে যান, মনে করেন যে বোধ হয় কোনো একটা ভুল হলেও হতে পারে। এখনকার মতো তখন মোবাইল ফোন বা স্মার্টফোনের ব্যবস্থা ছিল না, সে কারণে আমার দাদা ফোন দিতে পারেনি। তিনি আবারও ঘরে ঢুকে যান। তারও প্রায় 20 মিনিট পরে আবারও আমার দাদার নাম ধরে কেউ একজন ডাকতে থাকেন এবং ডেকে ডেকে তাকে বাইরে বেরোতে বলেন, কিন্তু এইবার টানা 6-7 বার ডাকেন। আমার দাদা দ্রুত দরজা খুলেন এবং দেখেন ঠিক দরজার সামনে আমার দাদার বন্ধুটি দাঁড়িয়ে। আমার দাদা নিশ্চিত হয়ে যান যে প্রথম যে ডাক ছিল সেই ডাকের সঙ্গে যদি তিনি সাড়া দিতেন তাহলে তার আজকে আর বাড়ি ফেরা লাগতো না। তিনি আমার দাদার বন্ধুকে ঘরে ঢুকতে বললেন এবং ঘরে ঢুকে সব কথা খুলে বললেন। তিনি বললেন যে তিনি আসেননি। আমার দাদা প্রচন্ড সাহসী একজন মানুষ ছিলেন। তিনি ব্যাপারটা নিয়ে মজা করতে থাকলেন এবং প্রয়োজনীয় যেসব জাল বা অন্যান্য যেসব দ্রব্যাদি সেগুলো নিয়ে তিনি রওনা দিলেন। অনেকবার ঘটনা আসলে এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনার শুরু মূলত এখানেই। আমাদের দাদাদের 5 থেকে 6 জনের যাওয়ার কথা একসাথে, কিন্তু সেদিন রাতে একজন অসুস্থ হয়ে যাওয়ার কারণে 4 জন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা মাছ মারতে যাবে। একজন আমার বাবাকে ডেকে নিয়ে যান, আরেকজনের বাড়িতে গিয়ে আমার বাবা ডাক দেন। তারা বের হন। এইভাবে একে একে করে 4 জন বের হয়। বের হয়ে নির্ধারিত জায়গায় যেখানে নৌকা নোঙর করার সেই সব জায়গায় তারা চলে যান। সঙ্গতের কারণে বলে রাখা ভালো, নৌকা ছিল সেদিন 2টো, যে কারণে আমার দাদার একটা নৌকা এবং দাদার আর একটা বন্ধু তার একটা নৌকা, এই 2টো নৌকা নিয়ে তারা 2টো নৌকাতে আলাদা আলাদা করে মাছ মারতে বের হয়। একজন জাল ফেলছিল এবং আরেকজন বৈঠা ধরে বসেছিল। আমার দাদার নৌকাতে আমার দাদা এবং তার বন্ধু এই 2 জন ছিলেন এবং আর 2টো নৌকাতে আরো 2 জন বন্ধু ছিলেন। মাছ মারার দায়িত্ব ছিল আমার দাদার কাছে। আমার দাদা জাল ফেলছিলেন এবং দাদার বন্ধু তখন বৈঠা ধরে রেখেছিলেন। আরেকটা যে নৌকা ছিল সেই নৌকা আস্তে আস্তে ধীরে ধীরে দূরে চলে যেতে থাকলো। মূলত একই জায়গায় যদি 2 জন মাছ ধরে সেক্ষেত্রে মাছ খুব একটা ধরা পড়ার সম্ভাবনা নেই। আমার দাদা প্রচন্ড মাছ পেতে লাগলো। তিনি প্রতিবার যখন জাল ফেলছিলেন ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ছিল, অনেকটা গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছের মতো। আমার দাদা জাল থেকে মাছ মেরে নৌকায় তুলতে পারছিলেন না, এত মাছ ছিল। মূলত বলা যায় এইরকম ভাবে মাছ উঠলে 3 থেকে 4 বার জাল মারলেই হয়ে যায়। এর থেকে বেশি মাছ নৌকায় করে নিয়েও যাওয়া যাবে না। ভাবতেই পারছেন কত বেশি মাছ উঠছিল। আমার দাদা বেশ খুশি হচ্ছিল এবং মনে মনে বলছিল এবং 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 জোরে জোরে বলছিল যে ওরা বোকা, ওরা ওদিকে চলে গেছে, আজকের মাছ তো সব এদিকে। এটা বলে আমার দাদা পেছনের দিকে ঘুরল, ঘুরে দেখল আমার দাদার বন্ধু নৌকায় নেই।
নৌকাতে মাঝখানে আমার দাদা, জাল হাতে দাঁড়ানো, নৌকায় কেউ নেই। প্রথম দিকে অন্ধকারের মধ্যে আমার দাদা চারপাশে তাকাতে শুরু করলেন এবং দেখা শুরু করলেন যে কোথাও পড়ে গেছে কিনা, কিংবা সাঁতরে সে কিনারে গেছে কিনা, কিংবা অন্য কোনো কিছু কিনা। কিন্তু আমার দাদা কোনো শব্দ পায়নি। আপনি নিশ্চয়ই জানেন গ্রাম প্রচণ্ড নীরব এবং সেখানে খুব একটা বেশি শব্দ চারপাশ থেকে পাওয়া যায় না। তাই যদি কেউ ঝাঁপ দেয় নদীতে কিংবা যদি কোনো কিছু পড়ে, স্পষ্টত শব্দ পাওয়ার কথা। আমার দাদা তেমন কোনো শব্দ পায়নি। আমার দাদা কোনো হিসাব মেলাতে পারছে না। আমি আগেই বলেছি আমার দাদা বেশ ভয়ানক সাহসী একজন লোক। তিনি বৈঠাটি হাতে নেন এবং তিনি দাঁড় বাইতে শুরু করেন। তার উদ্দেশ্য ছিল আগে কিনারে যাই, নদীর পাড়ে যাই, পরেরটা পরে। অনেক ভাই, আমার দাদা যতই চেষ্টা করছিল নদী কিনারে নেওয়ার জন্য, মনে হচ্ছিল এক স্রোত, চোরা স্রোত নৌকাটাকে আরো ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বড় নদীর দিকে নিয়ে যাচ্ছে। আগেই বলেছি বড় নদী থেকে শাখা নদীটা অনেক বড় ছিল, ভাঙতে ভাঙতে অনেক বড় হয়ে গেছে। আমার দাদা তখন কিছুটা ভয় পাওয়া শুরু করলো। একবার ভাবলো সে বোধহয় নৌকা থেকে লাফ দিয়ে তারপর সে সাঁতরে পারে যাবে। পরে ভাবলো যদি নৌকায় পারে না যায়, সে সাঁতরে কিভাবে পারে যাবে, বরঞ্চ নৌকায় থাকাটা সেফ। তখন সে মাছগুলোকে ফেরত দেওয়া শুরু করলো। অনেকবার ভাবতে একটু অবাক লাগতে পারে যে হুট করে মাছ ফেরত দেওয়ার ব্যাপার কেন আসলো। আমাদের গ্রামগুলোতে একটা খুব বড় প্রথা আছে, সেটা হচ্ছে মাছের প্রতি যদি কোনো কিছু লোভ হয় তাহলে তাকে মাছ দিয়ে দিতে হয়। ঠিক বড় বড় ডেকচির মধ্যে যে সমস্ত মাছগুলো নিয়েছিলেন আমার দাদা, সবকিছুই তিনি ফেলে দিচ্ছিলেন। জ্যান্ত মাছ ফেলে দেওয়ার সাথে সাথে লাফিয়ে লাফিয়ে আবারও চলে যাচ্ছিল। একে একে যখন 4টা ডেকচি পুরোটাই খালি করে ফেললেন, তখন মনে হলো নৌকাটা এবার হালকা হতে শুরু করেছে। এবার আর স্রোতের টানে সে ভাসছে না। তখন নৌকার মধ্যে কোনো মাছ নেই। আমার দাদা এবার আবারও দাঁড়ে বসলেন এবং আবারও দাঁড় বাওয়া শুরু করলেন। অদ্ভুত ব্যাপার, এইবারও তিনি কুলে পৌঁছাতে পারছিলেন না। তার কাছে একটা হ্যাজাক বাতি ছিল। সেই হ্যাজাক বাতি দিয়ে তিনি আরো দূরে দেখার চেষ্টা করছিলেন যে কোথাও কোনো মাছ রয়ে গেছে কিনা। তিনি দেখলেন নৌকার পাটাতনের পাশে একটা বড় মাছ রয়ে গেছে। সেটা বোধহয় অর্ধমৃতই ছিল, তবুও সেটাকে তুলে সে আবারও নদীতে ফেলে দিল। অনেকবার এরপরে আবার যখন দাঁড় বাইতে গেলেন, তখন সবচেয়ে বড় চমৎকারটা ঘটল। তার কাছে মনে হচ্ছিল পাল তোলা নৌকার মতো দ্রুত পাড়ের দিকে নৌকা ছুটে যাচ্ছে। অর্থাৎ যে অভিশাপের মধ্যে আমার দাদা ছিলেন, সেটাও দাদা অভিশাপ থেকে মুক্ত। পাড়ে নৌকা যেতেই আমার দাদা দ্রুত দৌড়ে পাড়ে উঠে যান এবং দৌড়ে আমাদের বাড়ির সামনে চলে যান। বাকি যে দুজন একটা নৌকা ছিল তাদের ব্যাপারে আমার দাদা ভুলেই যান। অনেকবার এই ছিল ঘটনা। তিনি বাড়িতে ফিরে আসেন, উঠোনে এসে হই হট্টগোল করলে সবাই বের হয়ে আসেন। পরবর্তীতে তাকে ঘরে নিয়ে যাওয়া হয় এবং সবাই তাকে বলেন যে এই ধরনের উদ্ভ্রান্ত কাজ করার কারণেই আসলে তিনি বিপদে পড়েছেন। এবং তিনি আর পরের দিনের জন্য অপেক্ষা করেনি। তার যে বন্ধু, সে বন্ধুর বাড়িতে তিনি রওনা দেন এবং সবাই মিলে রওনা দেন যে তিনি কোথায় গেলেন। এবং গিয়ে তিনি বন্ধুর বাড়িতে জানতে পারেন তার বন্ধু সেদিন ঘর থেকেই বের হয়নি। অর্থাৎ সেও সেদিন রাতে প্রচন্ড পেটে ব্যথা থাকার কারণে ঘর থেকে বের হতে পারেননি। অনেকভাবে এই ছিল ঘটনা। বাকি যে দুজন ছিলেন তাদের কোনো সমস্যা হয়নি। তারা অবশ্য কোনো মাছ সেদিন রাত্রে শিকার করতে পারেননি, তারা কোনো মাছ পাননি। আমার দাদার সঙ্গে ঘটে যখন এরপরে আর দাদার সঙ্গে তেমন কিছু ঘটেনি। কিন্তু আমি এখন পর্যন্ত জানি না যে আসলেই কি এমন কিছু ঘটতো। অনেকভাবে ভালো লাগলে ঘটনাটা পড়ে শোনাবেন। ধন্যবাদ।
ধন্যবাদ রাহুল আমাদের সঙ্গে আপনার এই ঘটনাটি শেয়ার করার জন্য। অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং টিল দেন আমাদেরকে এখনও টিউন করে আছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে বেশ অনেকে যুক্ত হয়ে গেছেন। দেখতে পাচ্ছি আমার সঙ্গে ওয়াহাব যুক্ত হয়ে আছেন, এদিকে ইমরানকে দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি মনোহার আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে, পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের সাথে ওয়াজিদ যুক্ত হয়ে গেছেন, এছাড়াও নীলা যুক্ত হয়ে আছেন, তুমহি হো। আচ্ছা, আমাদের আসলে ভূত নাইট যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা যেটা করি সেটা হচ্ছে অলৌকিক যে সমস্ত সত্য ঘটনা, সেই সমস্ত সত্য ঘটনাগুলো আপনাদেরকে আমরা পৌঁছে দিই। আপনাদের পাঠানো এই ঘটনা পুরো সপ্তাহ জুড়ে যে সমস্ত ঘটনাগুলো আপনারা পাঠাচ্ছেন, সেই সমস্ত ঘটনাগুলোকে একত্রিত করে আপনাদের সামনে আমরা নিয়ে আসি। তো কোনো গান আমরা আসলে এই ভূত নাইটের মাধ্যমে প্লে করি না, বরঞ্চ আপনার সাথে কিংবা আপনার পরিবার কিংবা বন্ধুবান্ধব শোনা যদি কোনো ঘটনা থাকে, যে ঘটনাটা আপনি চান যে ভূত নাইটের মাধ্যমে আমি পড়ে শোনাই, কিংবা আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করবেন, তাহলে সেটা আপনি করতে পারেন। আপনি চাইলেই আপনার স্টুডিওতে আসার জন্য আপনার মোবাইল নাম্বারটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের টিম ফার্দার মোর আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাকে স্টুডিও পর্যন্ত আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পূর্ণ করবে। আমাদেরকে আপনি যদি জানাতে চান আপনি স্টুডিওতে আসতে চান, সেক্ষেত্রে মোবাইলের রাইট মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন SFM, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, লোকেশন, এরপর আপনার যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করছেন সেটি লিখে পাঠাতে হবে 26969 এই নম্বরটিতে। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhoot964@gmail.com, which is as bhoot964@gmail.com। এই ঠিকানা তো আপনি চাইলে কিন্তু যেটা করতে পারছেন, আমাদেরকে ইমেইল করে আপনার ঘটনা রেকর্ড করে অথবা লিখে পাঠাতে পারছেন। কথা বাড়াবো না, চলে যাব আমাদের কাছে থাকা পরবর্তী ঘটনা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে স্বপ্নীল যুক্ত হয়ে আছেন, এছাড়াও তাজ যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে এছাড়াও নাসিম যুক্ত হয়ে আছেন দেখতে পাচ্ছি, বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন একজন, যদিও বড়দিন অনেক দিন আগে পার হয়ে গেছে। এখন আমরা আসলে পহেলা যেটা বলেন নতুন যেই ভোর, নতুন যেই বছর, ইংরেজি নববর্ষ, কিংবা যদি বলি 2025, হ্যাপি নিউ ইয়ার অফ 2025 আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। কথা না বাড়িয়ে চলে যাব আজকে আমাদের কাছে থাকা পরবর্তী যে ঘটনা, সে ঘটনায়। আমি সুজিব বলছি বরিশাল থেকে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করছি সেই ঘটনাটি আমার সঙ্গে ঘটে যাওয়া, এবং সঙ্গত কারণে আমি জানিয়ে রাখতে চাই আমার ব্যক্তিগত কিছু ডিটেইল আমি জানাবো না, এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে এবং সেই কারণটিও আমি উল্লেখ করতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় যে ঘটনাটাই এখানে মুখ্য হওয়া উচিত। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3 বছর আগে। তখন আমি একটা ব্যবসা করতাম, মূলত ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া ছিল সেই ব্যবসার মূল উদ্দেশ্য, এবং সদস্য সংগ্রহ করার একটা বিষয় ছিল। ব্যবসাটা আমার নয়, আমি আমার একটা বন্ধুর মাধ্যমে ব্যবসার বিস্তারিত জানতে পারি, এবং পরবর্তীতে আমি সেই ব্যবসাতে লোক নিয়োগ করি, এবং ব্যবসার সেই ধরন অনুযায়ী আমি আরও মানুষকে আমার ব্যবসার সঙ্গে যুক্ত করি। মূলত এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমার ব্যবসায় শুধুমাত্র ইনভেস্ট করার ব্যাপার ছিল, কোনো ধরনের লভ্যাংশ পাওয়ার কোনো বিষয় ছিল না। আমি খুবই স্বচ্ছ মনে এবং সৎ উদ্যোগে আমি ব্যবসাটা শুরু করি। ব্যবসার মধ্যে কোনো ধরনের কোনো কালো ভুল নিয়ত খারাপ আমার ছিল না, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি যে ব্যবসার সঙ্গে যুক্ত হই এবং আমার এলাকার আরও অনেককে সেই ব্যবসার সঙ্গে যখন আমি যুক্ত করি, তখন আমি
নিজেই একটা ঝামেলায় পড়ে যাই। ঝামেলাটা একটু আপনাকে একটু সহজ করে বলি। আমি যাদের থেকে টাকা তুলেছিলাম এবং যাদের থেকে টাকা নিয়ে আমি লগ্নি করেছিলাম, যে কোম্পানির সঙ্গে আমার চুক্তি ছিল, সেই কোম্পানি রাতারাতি হাওয়া হয়ে যায়। অর্থাৎ এই যে এতগুলো মানুষ যারা আমার সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক ছিল, ইনভেস্ট করেছিল, তাদের প্রত্যেকের ভাগ্য নিয়ে ওই নির্দিষ্ট কোম্পানিটি হাওয়া হয়ে যায়। এবং স্বভাবতই যেহেতু পুরো চুক্তিটা ছিল আমার সঙ্গে, সেক্ষেত্রে সেই কোম্পানির কোনো দায় কিন্তু ছিল না। আমি এই ঘটনা ঘটার পরের দিনই ব্যাপারটা যখন অনুমান করতে পারি, প্রচণ্ড লজ্জাবোধ, প্রচণ্ড অপরাধ বোধ থেকে আমি আত্মগোপনে চলে যাই এবং আমার পরিবারের সঙ্গে পর্যন্ত আমি কোনো যোগাযোগ করছিলাম না। খুব একটা বেশি টাকার পরিমাণ না হলেও মোটামুটি সবার কাছেই 1 থেকে 1.5 লাখ কিংবা 2 লাখ টাকা অনেক টাকা। মূলত আমি যাদের সঙ্গে ব্যবসা শুরু করছিলাম তাদের বেশিরভাগই গৃহিণী কিংবা খেটে খাওয়া মানুষ। তাই সেই সমস্ত মানুষের এত বড় ক্ষতি আমার মাধ্যমে হয়েছে যে জিনিসটা আমিও মেনে নিতে পারছিলাম না এবং বিভিন্নভাবে আমি সে কোম্পানিকে খুঁজে বেড়াচ্ছিলাম। একদিন রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, হুট করে আমার কাছে মনে হলো কেউ একজন আমার গলা চেপে ধরেছে। আমি ধর্মর করে যখন উঠে বসি ততক্ষণে গলা ছেড়ে দিয়েছে। আমি বুঝলাম এটা সম্পূর্ণ একটা স্বপ্ন, মূলত আমার মনের ভুল। আমি আবারও ঘুমিয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ বাদেই আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন আমার বুকের ওপরে অনেক ভারী কিছু একটা বসে আছে। আমি জানি আপনারা বলবেন যে বোবায় ধরার যে বিষয়টা কিংবা বোবা ভূতে ধরার যে বিষয়টা, সেই জিনিসটা সম্পর্কে, তবে আমি তখন একদমই ঘুমন্ত ছিলাম না। অর্থাৎ আমি তখন জাগ্রত, আমি ঘুমাইনি। আমি উঠতে পারছিলাম, হাঁটতে পারছিলাম, দাঁড়াতে পারছিলাম। যেহেতু আমি একা ছিলাম এবং আমার চারপাশে কেউ ছিল না, তাই আমি কাউকে ডাকতে পারছিলাম না। কিন্তু মনে হয়েছিল আমার বুকের উপরে প্রচণ্ড ভারী কিছু একটা বসে দেওয়া। প্রথম দিকে আমি ভেবেছিলাম যে বোধহয় আমার হার্টে কোনো সমস্যা হচ্ছে, অতিরিক্ত চিন্তা করার কারণেই আমার বোধহয় ব্লাড প্রেশার বেড়ে গিয়ে কোনো একটা বিপদের দিকে যাচ্ছি। কিন্তু ওই যে বললাম, আমি আত্মগোপনে ছিলাম, তাই কাউকে ফোন দিয়ে বা কোনোভাবে সহযোগিতা নেওয়ারও কোনো সুযোগ ছিল না। আমি আবার বলছি, আমি প্রচণ্ড অনুশোচনায় ভুগছিলাম সেই মুহূর্তটাতে, তাই মানসিকভাবে আমি প্রচণ্ড বিকারগ্রস্ত ছিলাম। ঘটনা আসলে এখানেই শেষ বলতে পারেন, কিন্তু তারপরও ঘটনাটা অনেক বেশি বেড়ে গেছে এবং সেই ঘটনাটুকুর ব্যাখ্যা আমার কাছে নেই। আমি হেঁটে হেঁটে ড্রয়িং রুম পর্যন্ত যাই, গিয়ে সেখানে টেলিভিশন ছেড়ে বেশ কিছুক্ষণ বসে থাকি, চেষ্টা করি সবকিছু স্বাভাবিক করার। মোবাইল ফোন দিয়ে আমি চেক করার চেষ্টা করি যে এই ধরনের পরিস্থিতিতে আসলে কি করা প্রয়োজন, এবং প্রত্যেকটা জায়গাতে আমি পাচ্ছিলাম হাসপাতালে, নিকটস্থ হাসপাতালে যাওয়াটা খুব বেশি জরুরি। কিন্তু যেহেতু আমি সেখানে যেতে পারছি না, আমি অনেক বেশি পানি খাওয়ার ট্রাই করছিলাম এবং আফটার এ সার্টেন টাইম আমি সেখানে বোধহয় সেন্সলেস হয়ে যাই। আমার সেন্স ফিরে হচ্ছে তার পরের দিন সকালবেলা। আমি ঘুম থেকে উঠে বা সেন্স ফিরে এসে দেখি যে আমি তখনও যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি। আমি উঠে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করি এবং আমি আমার রুমে ফিরে যাই। আমি আমার রুমে গিয়ে সবথেকে বড় যে ধাক্কাটা পাই সেটা হচ্ছে, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে আমি ঠিক যেই সার্কেলে এই রুমটাকে সাজানো বা যেদিকে খাট থাকার কথা ছিল, যেদিকে আলমারিটা থাকার কথা ছিল, সেই সার্কুলেশনে খাট বা আলমারি নেই বা অন্য কোনোভাবে সেটা সাজানো হয়েছে। আমি ভাবছিলাম যে ঘুম থেকে ওঠার কারণেই বোধহয় এমনটা হচ্ছিল, এমন হ্যালুসিনেশন আমি ফিল করছিলাম। বাট কিছুক্ষণ পরে আমি মিলাতে পারছিলাম না যে না, আমি কি তাহলে পাগল হয়ে যাচ্ছি, আমার কি মানসিকভাবে কোনো সমস্যা দেখা দিয়েছে, কারণ এইরকমভাবে তো কোনো সার্কুলেশন আমার রুমের মধ্যে ছিল না। অর্থাৎ খাট এই মুহূর্তে যেখানে রাখা সেখানে আমি ছিলাম না। অনেকবার ঘটনার আসলে এইভাবেই শুরু হয়। আমি ছোট ছোট হ্যালুসিনেশন করা শুরু করি। ছোট ছোট হ্যালুসিনেশনগুলোর মধ্যে একটা ছিল, যেমন ধরুন বলছিলাম যে আমার কাছে মনে হতো যে ঠিক যেমনটা এই মুহূর্তে কিচেন কিংবা রান্নাঘর বা আপনি বেডরুম, অন্যান্য যেসব জায়গাগুলো আছে সেগুলো থাকার কথা তেমন কিন্তু থাকতো না। মনে হতো কিছুক্ষণ পর পর সব বদলে যাচ্ছে। আমি প্রচণ্ড মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ি। আমি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনের ওষুধ খাওয়া শুরু করি, পাশাপাশি ঘুমের ওষুধ খাওয়া শুরু করি। একটা সময় এরকম হয়েছে যে আমি ঘুমের ওষুধ না খেলে আমি ঘুমোতে পারতাম না। মনে হতো কেউ একটা বুকের ওপর উঠে আমার বসে আছে কিংবা চেপে ধরে রেখেছে।
এই সব কিছুর মধ্যে অলৌকিকত্বের জায়গা নেই। আমি জানি আপনারা বলবেন যে এই সব কিছুর মধ্যে রয়েছে মানসিক বিভ্রান্তির জায়গা, কিন্তু অলৌকিকত্বের জায়গা আছে দেখেই আমি শেয়ার করছি। একদিন সন্ধ্যের পরে আমি চা বানিয়েছি, চা খাবো এবং পাশাপাশি নিউজ পেপার পড়বো বলে আমি যখন চা বানিয়ে রুম থেকে বের হচ্ছি, তখন আমি দেখলাম, স্পষ্ট দেখলাম, ডাইনিং রুমের উপরে একজন কালো মতো ভদ্রলোক বসে আছেন এবং তিনি এক পলকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওই লোকটিকে খুব চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারছিলাম না সে কে। আরেকটু যখন আমি সামনে আসি, তখন আস্তে আস্তে আমার চোখের সামনে সেটা হাওয়ায় মিলিয়ে গেল। যেহেতু মানসিকভাবে আমি প্রচণ্ড বিষাদগ্রস্ত ছিলাম, তাই আমি মেনে নিয়েছিলাম বোধ হয় এইটাও আমার মনেরই ভুল। সেদিন রাতের বেলার ঘটনাই, বিকেল 8টা কি 8:30টার দিকে ইলেকট্রিসিটি চলে গেছে। চারপাশ অন্ধকার। আমার ঘরে কোনো চার্জার, বাতি বা এ ধরনের কোনো কিছু নেই। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি বেশ অনেকটা সময় বসেছিলাম। সাডেনলি আমার কাছে মনে হলো রান্নাঘরের বাহিরে কোনো একটা খটমট খটমট শব্দ হচ্ছে, অনেকটা যদি কেউ হাড্ডি চাবায় যেমন শব্দ, তেমন শব্দ। আমি ভেবেছিলাম যে কোনো বিড়াল বা এ জাতীয় কোনো কিছু এসে আমার খাবার খেয়ে নিল কিনা। আমি যখন মোবাইলে লাইট ধরে ঠিক আমার করিডোর দিয়ে বের হয়ে রান্নাঘরের দিকে এগোবো, সেই মুহূর্তে অটোমেটিকলি আমার মোবাইল ফোনের লাইটটা বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে গিয়ে আমি যখন আবার মোবাইলটা জ্বালাতে যাব, ওই মুহূর্তে আমার কাছে ঠিক মনে হয় আমি যখন মোবাইলের দিকে তাকিয়ে আছি আলোর দিকে, ঠিক আমার সামনে কয়েক আঙুল সামনে কেউ একজন ঠিক আমার মোবাইলের দিকে তাকিয়ে আছে। এটা এতটাই রিয়েল ছিল যে আমি এক ঝাটকায় আমার মোবাইল ফেলে দিয়ে আমার রুমের মধ্যে চলে আসি। আরো অদ্ভুত বিষয়, পুরোটা সময় অন্ধকারের মধ্যে আমি আমার খাটের মধ্যে হাঁটু গেড়ে একটা জায়গায় বসেছিলাম, যতক্ষণ না আবার ইলেকট্রিসিটি ফিরে আসে। এই সবকিছু আমার মানসিক চাপের জন্য মনে হতে পারে। এরপরে আরেক দিনের ঘটনা আপনার সাথে শেয়ার করি। একদিন ঘুমিয়েছি, প্রচন্ড কড়া ঘুম, কিন্তু ঘুমের মধ্যে আমি একটা খুব বাজে স্বপ্ন থেকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে গিয়ে ঠিক আমার পায়ের সামনে রাখা যে ছোট একটা চেয়ার, সেই চেয়ারের মধ্যে আমি সেই লোকটাকে বসে থাকতে দেখি, যে লোকটা কিছুদিন আগে আমি ডাইনিং রুমে বসে থাকতে দেখেছি। এই ঘটনাগুলো আমার সাথে ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে এবং এই একটা লোককে আমি বারবার দেখতে থাকি। স্বপ্নের মধ্যে একবার দেখেছিলাম, সেটা হচ্ছে ঠিক ফজরের আগে আমার স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় এবং তখন আমি উঠে সবার আগে যেটা মনে করতে পারি সেটা হচ্ছে ঠিক ঘুমের মধ্যে একজন লোক আমার দিকে এগিয়ে আসছিল এবং হাত বাড়িয়ে বোধহয় টাকা ফেরত চাচ্ছিল। এই সব কিছুই না আমার মানসিক বিভ্রান্তির কারণেই হতে পারে। আমি মেনেও নিয়েছিলাম। আমার কাছে যাদের থেকে আমি টাকা নিয়েছিলাম সবার লিস্ট ছিল। আমি সবার লিস্ট ধরে ধরে হিসেব করতে থাকি, ঠিক কত টাকা করে প্রাইমারিলে আমি যদি তাদেরকে ফেরত দেই তাহলে তারা আমাকে ভুল বুঝবে না। আমি হিসেব করতে বসে আরো বেশি ভয় পেয়ে গেলাম, কারণ এত টাকা আমার পক্ষে দেওয়া অসম্ভব। আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেওয়া সম্ভব নয়। ওই মুহূর্তে হুট করে পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখে। আমি খানিক সময়ের জন্য ভুলে যাই যে আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। আমি পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখি সেই লম্বা মতো লোক আমার পেছনে দাঁড়িয়ে এবং অনবরত তার চোখ দিয়ে লাল রক্ত পড়ছে। মনে হচ্ছে সে কাঁদছে। আমি আবারও সেখানে সেন্স হারাই। এইভাবে বেশ কয়েকদিন চলতে থাকে এবং আমি সিদ্ধান্ত নেই শেষ পর্যন্ত যে আমি এই বিষয়টা আমার পরিবারের সঙ্গে শেয়ার করব, দরকার পড়লে আমি ডাক্তারের শরণাপন্ন হব। অনেকবার যথারীতি আমি পরিবারের সঙ্গে শেয়ার করি এবং পরিবারের সদস্যরা আমাকে সাহায্য করেন। তারা ডক্টরের সঙ্গে আমার দেখা করে দেন এবং মোটামুটি ডক্টরের কাছে আমি সবকিছুই সত্য কথা খুলে বলি। ডক্টর আমাকে বলেন, অপরাধ বোধ থেকে কিংবা খারাপ লাগার যে অনুভূতি, সেই জায়গা থেকেই আপনার মধ্যে এই পরিবর্তনটা এসেছে এবং অসুস্থতা যেহেতু এটা, তাই তা ঠিক করা বা সুস্থ করা সম্ভব। অনেকবার যখন আমি সুস্থ হই কিংবা যখন একটু স্বাভাবিক জীবনে ফিরে আসি, তখনও সেই ছায়ামূর্তিটা আমাকে ফলো করতে থাকে।
আমি 2 দিন পরে 3 দিন পরে বা কখনো কখনো ঘুমের ঘোরে আমি সেই মুখটাকে দেখতাম। লম্বা ছিপছিপে করণ, কালোমন্ত একজন লোক। শেষবারের কথা বলছি, কেন আমি এতগুলো ঘটনা বললাম? শেষবার যখন আমি আমার এলাকায় গিয়েছি, আমি জানতে পারলাম টাকা না দেওয়ার কারণে দক্ষিণ পাড়ায় একজন আত্মহত্যা করেছেন। অনেক ভাই সেই লোকটাকে আমি খুব পার্সোনালি চিনতাম না। যখন আমি তার মোবাইলে ছবি দেখি, আমার পায়ের নিচ থেকে মাটি হালকা হয়ে যায়। আমার তখন ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি মাথা করে পড়ে যাচ্ছি। অনেক ভাই, সেই আত্মহত্যা করা লোকটি ছিল এই লোক যিনি মাঝে মাঝে আমার কাছে আসেন, আমাকে তার উপস্থিতির জানান দেয়। এই ঘটনা যদি না ঘটতো তাহলে আজকের আমার এই ইমেলটা আমি লিখতে বসতাম না। আমি আপনাকে শপথ করে বলছি, এখনো আমি সেই লোকটিকে দেখি। আমি কথা দিয়েছি যে যখনই আমি টাকা জোগাড় করতে পারবো সবার আগেই সেই পরিবারের কাছে আমি সেই টাকা ফেরত দেব। তাতে আমার আইনি যে সমস্ত জটিলতা সেগুলো কাটুক বা না কাটুক, আমার মনে হয় তার আত্মা আমার সঙ্গে থাকে এবং সে আমাকে জানান দেয়, আমাকে বলে যাতে আমি তার প্রাপ্য টাকা তার পরিবারের মানুষকে ফেরত দিই। এই ঘটনা না ঘটলে আমি এটাকে সাধারণ এবং সামান্য একটা মানসিক বিভ্রান্তি মেনে নিতাম। কিন্তু যাকে আমি চিনি না, আমি জানতাম না যিনি আত্মহত্যা করেছেন আমার টাকার জন্য, তিনি কেন আমার স্বপ্নে আসবেন? তার উপস্থিতি আমি কেন বুঝতে পারবো? অনেক এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনার মধ্যে অলৌকিকত্বের জায়গা কতটা আছে সেটা আপনি বিবেক বিবেচনা করে দেখবেন। আমি শুধু আমার সঙ্গে ঘটা সত্য কথাটুকু বলে গেলাম। শুভরাত্রি। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন সজীব। ধন্যবাদ আপনার ঘটনাটুকু আমাদের কাছে লিখে পাঠানোর জন্য। এই ঘটনার অলৌকিকত্ব নিয়ে তিনি আমাদের কাছে কিছু প্রশ্ন করেছেন, যে সমস্ত প্রশ্নগুলো আমরা অন্তত আপনাকে উত্তর দিব না সজীব, কারণ আমরা বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই আমাদের যারা শ্রোতা তাদের উপরে ছেড়ে দিই। আমরা দাবি করি না যে কোনো ঘটনা সত্য কিংবা অসত্য। তবে আপনি যে কথাটা জানতে চেয়েছেন, আমি নিজের জায়গা থেকে বলতে পারি যে যদি আপনি তাকে নাই বা চেনেন তাহলে আপনি কীভাবেই বা জানবেন, বা বিশেষ করে আপনি যখন জানেন না যে তার পরিণতি সম্পর্কে, তাহলে সেই বা কেন আপনার স্বপ্নে আসবে? এই জায়গাটা আসলেই বেশ অবাক করার মতো। তবে পুরো ঘটনাটা আপনি যেভাবে লিখেছেন তার থেকে আমি আসলে প্রথম থেকে ভেবেইছিলাম যে আপনি আসলে আপনার যে মানসিক অবস্থা সেই অবস্থাটাকে আসলে বেশি হাইলাইট করছেন। আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে বেশি খুব একটা এই জায়গায় কোনো গল্পে বা কোনো ঘটনায় আমরা হাত দিতে পারি না, কারণ যারা লিখে পাঠান তাদের মতো করেই আমাদেরকে পড়ে শোনাতে হয়। আর সে কারণে আপনার যে সমস্ত মানসিক বিভ্রান্তিতার বিষয়গুলো আমরা বুঝতে পারছিলাম, কিন্তু তারপরও স্বার্থে হলেও, ঘটনা প্রকাশ করার স্বার্থে হলেও কোনো ধরনের কোনো পরিবর্তন করার সুযোগ আমরা পাইনি। ধন্যবাদ সজীব আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনারাও যারা যুক্ত হয়ে আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন, বিশেষ করে এই যে নিউ ইয়ার স্পেশাল, ভূত নাইট নিউ ইয়ার স্পেশালে তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের আজকে ইচ্ছে ছিল প্রায় 7টা কি 8টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু অনবরত কারণ মানে অবিলম্বে একেবারে বলা যায় যে টেকনিক্যাল কিছু জটিলতার কারণে এই মুহূর্তে আমাদের অফিসে বেশ কিছু টেকনিক্যাল জটিলতা চলছে, তো সেই কারণেই আমাকে আসলে এইখানেই আজকের যেই ঘটনাগুলো সেই ঘটনাগুলোর সমাপ্তি টানতে হচ্ছে। বেশ কিছু ঘটনা রয়ে গেল, যদিও নিউ ইয়ার স্পেশাল, তাই আমি মনে করছি যে আগামী সপ্তাহটাতেও আমি নিউ ইয়ার স্পেশালটাকেই রাখছি এবং চেষ্টা করছি যাতে আগামী সপ্তাহের যে ভূত নাইট সেটা আপনাদের জন্য আরও বেশি চমকপ্রদ এবং আনন্দদায়ক হয়ে উঠুক। নতুন জীবন, নতুন সময় এবং তার সাথে নতুন বছর, এই সব কিছু মিলিয়ে নতুনত্ব আপনাদের জীবন
জীবনকে অনেক বেশি মুখর করবে। ভূত নাইটের সঙ্গে আপনাদের কাটানো যে সময় সেগুলো আরও বেশি মুখর করবে বলেই আমার বিশ্বাস। ভূত নাইটের এই আয়োজন থেকে আর যে অনেক আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি নতুন বছরের একেবারে শেষ সময়টাতে, এবং আগামী সপ্তাহে ভূত নাইট শোনার আমন্ত্রণ জানাচ্ছি। খুবই 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 গুরুত্বপূর্ণ কারণেই আসলে আজকের ভূত নাইট ঠিক এই মুহূর্তে পোস্টপোন করতে হচ্ছে। মূলত আমি চেয়েছিলাম সবার যেই সব SMS, সে সমস্ত SMSগুলো আমি পড়বো, একেবারে শেষ সময় এসে পড়বো, এই জন্য জমিয়ে রেখেছিলাম পুরো আসলে সজোরে আজকে পড়া হয়নি, কিন্তু শেষমেশ এসে আসলে বাধ্যতামূলক করতে হচ্ছে। যাই হোক, এখন প্রচণ্ড মাঘ মাসের মধ্যবর্তী অবস্থান, ঠান্ডা পড়ছে। এই শৈত্যপ্রবাহের মধ্যে, মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন গরম কাপড় দিয়ে নিজেকে আচ্ছাদিত করতে। এবং যে সমস্ত মানুষেরা, যে সমস্ত পথিকেরা কিংবা যে সমস্ত রাস্তার পাশে শুয়ে থাকা মানুষ, প্রাণী, সেই সমস্ত প্রাণী বা মানবকুলের জন্য আপনার অতিরিক্ত যেই বস্ত্র, সেই বস্ত্রটুকু পৌঁছে দেবেন। তাদেরকেও এই শীতের সময়, এই কঠিন সময়টাকে পার করতে বোধহয় আপনি আপনার অবদানটুকু রাখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আরজে অনেক সাইন আউট করছি। সবাই ভালো থাকবেন এবং আগামী সপ্তাহে আপনাদের জন্য স্পেশাল যেটা হতে পারে সেটা হচ্ছে অল আরজেস ভূত নাইট। স্পাইস FM এর যারা আরজেরা আছেন সবাইকে নিয়ে একটা ভূত নাইট স্পেশাল বোধহয় হতেও পারে। তো আজকের মতো এখানেই বিদায় রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় যাওয়ার আগে যেটা বলি, সাবধানে থাকবেন। হয়তো আপনার সাথেও ঘটতে পারে অলৌকিক কোনো সত্য ঘটনা। আজকের মতো এখানেই। হ্যালো, হাই, বাই, টাটা, বাই বাই, শুভরাত্রি, শুভ বিদায়।